আবারও স্বাগতম এএম গ্লোবাল পাথওয়েজ প্রেজেন্ট আরইউএসসি সাইকাস্টের বিশেষ সিরিজ হায়ার স্টাডি সিরিজে। আপনাদের সাথে আমি আছি সিরাজুল মনিরা প্রমা এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মোহাম্মদ রুহুল আমিন ভাই। আগের এপিসোডে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করেছি, কিভাবে নিজের প্রোফাইলটা স্ট্রং ভাবে উপস্থাপন করা যায় সেটা সম্পর্কে জানতে পেরেছি। আজ আমরা জানবো প্রফেসর কমিউনিকেশন নিয়ে, যেখানে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে একজন প্রফেসরের সাথে কমিউনিকেট করার ব্যাপারটাই একটা বড় টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। ভাই, প্রফেসরকে ইমেল করাটা কেন জরুরি? আচ্ছা, আসলে তো অ্যাপ্লাই করার দুইটা রুট আছে। যেটা দেখা যায় যে আমরা প্রথমে ডিরেক্ট সেন্ট্রাল ফান্ডিং এ অ্যাপ্লাই করতে পারি। সেন্ট্রাল ফান্ডিং এ অ্যাপ্লাই করার জন্য যে প্রসেস, পোর্টালে যে অ্যাপ্লাই করা, এটা একটা। টপ ইউনিভার্সিটিগুলোতে মোটামুটি এই স্টাইলে হয়, বা মোটামুটি যেসব জায়গাতে সেন্ট্রাল ফান্ডেড অপশন থাকে। কিছু কিছু ইউনিভার্সিটি থেকে রোলিং বেসিসে হায়ার করে, বা ওরা বলেই দেয় যে আমরা আসলে ওই অ্যাডমিশন প্রসেসটা পরে আগে প্রফেসরের সাথে যোগাযোগ করে প্রফেসর জোগাড় করো, যে প্রফেসরের ফান্ড আছে বা যে তোমাকে সুপারভাইজ করতে চাই, তারপরে হচ্ছে আমরা সেন্ট্রাল ফান্ডিং এ যাব বা ফান্ডিং অপশন বা হচ্ছে অ্যাডমিশনে যাব। তো তাদের জন্য আসলে প্রফেসর সিলেকশনটা খুব জরুরি। আর একটা হচ্ছে যে এখন যেমন আমার মনে হয় এই বছর সেন্ট্রাল ফান্ডিংয়ে অ্যাপ্লাই করে সেভাবে কেউ পায় নাই, বিকজ সেন্ট্রাল ফান্ডিংয়ে যারা সিলেক্ট করছে তারা ইউজুয়ালি ইউএস এর মধ্যকার মানুষজনকে বেশি সিলেক্ট করছে। এখনকার ভিসা সিচুয়েশন একটু বেশি কঠিন চলছে। তো এবার যারা পেয়েছে, আমি যে কয়জনকে চিনি সবাই মোটামুটি প্রফেসরকে ইমেল করে পেয়েছে, এবং আমার মনে হয় এখন থেকে নেক্সট 3-4 বছরের জন্য প্রফেসর ইমেল অ্যাপ্রোচটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত। কারণ তাহলে আমি প্রথমে প্রফেসরকে ইমেল করছি, ইমেল করার পর প্রফেসরের সাথে দরকার হলে প্রফেসর আমাকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে বা কোনো কাজ দিচ্ছে, তারপরে দরকার হলে সেটার পরে সে আমাকে ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ নেওয়ার পরে প্রফেসর শিওর যে সে আমাকে নিবে, তারপরে অ্যাডমিশন প্রসেসে যাওয়া। তারপরে কিছু কিছু প্রফেসর থাকে যে ইন্টারভিউর পরে হুট করে ডিচ করে চলে যায়, কিন্তু তা বাদেও মানে এই ক্ষেত্রে কি হয় যে আমার প্রফেসর সিলেকশন পার্টটা রেডি। কিছু কিছু জায়গাতে সেন্ট্রাল ফান্ডিং হলেও দেখা যায় প্রফেসরের সাথে আগে থেকে কথা বললে প্রফেসরের পরিচিত মধ্যে থাকে, সেন্ট্রাল ফান্ডিং এর যে রিকোয়ারমেন্ট সেটা পার হওয়ার পরে প্রফেসর তখন আবার নিয়ে নেয়। তো ওইটাও একটা ফ্যাক্টর। তো আগে থেকে প্রফেসরের সাথে যদি একটু কানেকশন করে রাখা যায় তাহলে কিন্তু অনেক ভালো। 2 নম্বর হচ্ছে প্রফেসরের সাথে মিটিং করাটা অনেকটা যে পডকাস্ট করার মতো। আমি কিন্তু অনেক প্রফেসরের সাথে ইন্টারভিউ এমনিতেও কথা বলছি, মানে মোর লাইকলি একটা নেটওয়ার্কিং এর মতো হয়। আমি স্পেসিফিক ফিল্ডের প্রফেসরের কাছে যে আমি জিজ্ঞাসা করি যে আপনার কি মনে হয় এই ফিল্ডের ফিউচার কীরকম, বা ফিউচার রিসার্চ কী হতে পারে, ফিউচার 5 বছর পরে কী কী রিসার্চ প্রবলেম নিয়ে কাজ করা উচিত। তো একটা ডিফারেন্ট মানুষের সাথে আমি একটা পডকাস্ট করার মতো ওর থেকে আমি নলেজ পাচ্ছি। সো এটা আমার কাছে ভালোই লাগে। ওই জন্য আমি এমনিতেও অনেককে মেইল করে অনেকের সাথে এভাবে যোগাযোগ করে কথা বলছি। তো এই জন্য আসলে আমার মতে প্রফেসরকে মেইল করে অ্যাপ্রোচ করাটা বেটার হতে পারে, যদি হচ্ছে প্রফেসরের সাথে আমি কানেকশনটা প্রপার তৈরি করে ফেলতে পারি। আচ্ছা, ইমেল করার জন্য কি কি প্রিপারেশন থাকা দরকার? আচ্ছা, ইমেল করার আগে আমার প্রিপারেশন নেওয়ার জন্য প্রথমত হচ্ছে আমি কোন কোন প্রফেসরকে মেইল করব তার একটা এক্সেল শিট বানাই ফেললে ভালো হয়। সবাই কি করে, কোনো মতে ফান্ড পাইতেই হবে, চান্স পাইতে হবে, তার জন্য সবাই র্যান্ডমলি কোনো একটা ভাইয়ার কোনো একটা ইমেল লিস্ট বের করে, তারপর র্যান্ডমলি চ্যাটজিপিটি দিয়ে মেইল দিয়ে একদম রাতারাতি হয়তো 500 ইমেল পাঠিয়ে ফেললো, এরকম টাইপের। এরকম না করে আমার মতে হচ্ছে মানে কোয়ালিটির ওভার কোয়ান্টিটি করা উচিত। তো হয়তো দিনে 5-10টা করে মেইল পাঠাচ্ছি, তো দিনে 10টা করে যদি মেইল পাঠাই, পার মেইলে আমি হয়তো 15-20 মিনিট করে দিচ্ছি, যেটা মোটামুটি একটা অ্যাফোর্ডেবল একটা রেঞ্জ। এবং আমি এভাবে যদি 1 মাস ট্রাই করি তাহলে কিন্তু 400-500 মেল চলে যাচ্ছে। তো এখানে কয়েকটা বিষয় মাথায় থাকে। এই প্রফেসররা কিন্তু কোনো একটা ফিল্ডে খুবই কানেক্টেড এবং সবাই সবাইকে চিনে। তো আসলে কারোর সাথে মানে একটু ঝামেলা করে বা কারোর সাথে বদমাইশি করে অন্য একজনের কাছে যে ভালো আউটপুট পাওয়া যাবে তাও কিন্তু না। তো এইটা একটু মাথায় রাখা উচিত। যেমন একই ডিপার্টমেন্টের যদি প্রফেসরকে আমি মেল পাঠাই, তো আমাদের দেশে কি হয়, আমাদের এক স্যার এক স্যারকে চিনে না, একই কথা। কিন্তু ওই বিদেশে দেখা যায় যে একই ডিপার্টমেন্টের ডিফারেন্ট প্রফেসরকে আমি ডিফারেন্ট পাঠাচ্ছি। তো তাদের মধ্যে কিন্তু ইন্টারনালি কথা হয়, এটা কিন্তু রিস্ক থেকে যায় যে আচ্ছা এই ছেলেটা তো আমাকেও মেল পাঠাইছে। তো ওটা একটু মাথায় রাখা উচিত যে আমি প্রথমে এই প্রফেসরকে পাঠাবো। যদি এই ইউনিভার্সিটি একটা প্রফেসরকে মেল করে পাঠায় থাকি, তাহলে ওই প্রফেসর যদি রিপ্লাই না দেয় তাহলে ওই ইউনিভার্সিটির অন্য কোনো প্রফেসরকে 7 দিন পর একটা মেল দেবো। মানে একই সাথে একই ইউনিভার্সিটির সব প্রফেসরকে মেল দেবো না, এটা স্ক্যামারের মধ্যে একটা ব্যাপার হয়ে যাবে আর কি। আর হলো লিস্টটা প্রপারলি করে ফেলা। লিস্ট করার জন্য বিভিন্ন রকম ওয়েবসাইট আছে, সেখান থেকে খুঁজে বের করা, লিস্ট করে প্ল্যান করে এভাবে আর কি অ্যাপ্লাই করা। আর তার কাজটা একটু স্টাডি করা, যে প্রফেসরকে মেল করছি তার কাজের সাথে একটু মোটামুটি অ্যালাইনমেন্ট রেখে নিজের মেলটা করা একটু পার্সোনালাইজড ভাবে। খুব যে সময় লাগবে বা যে তার পেপার পড়ে টোরে একদম শেষ করে ফেলবো তা না, মোটামুটি একটা কানেকশনের মতো তৈরি করা। হয়তো পেপারের টাইটেল পরেই বোঝা যাচ্ছে যে এটা এনে এই ধরনের কাজ হয়, সো আমি এই অ্যাঙ্গেলে কাজ করতে চাই। কারণ মেইল বার খুব বড় করে ফেললেও হয় না। তো এই প্রিপারেশনগুলো নিয়ে তারপরে আর কি মেল করলে সুবিধা।
প্রফেসর খোঁজার জায়গা নিয়েও অনেক কনফিউশন থাকে, তো এই ক্ষেত্রে বেস্ট প্ল্যাটফর্ম কোনগুলো হবে? আচ্ছা, এটা খুব ভালো প্রশ্ন। ইউএসএ তে প্রফেসর খোঁজা একটু কম্পারেটিভলি ইজিয়ার। ইউএসএ তে মানে মোটামুটি রিসার্চের জন্য ফান্ড আসে কয়েকটা জায়গা থেকে। এক হচ্ছে সরকারি ফান্ড, সরকারি ফান্ডই বেশি, যেমন এনএসএফ আছে, এনআইএইচ আছে, এরকম প্রায় 20 থেকে 21টা ফান্ডিং এজেন্সি আছে, যেসব এজেন্সি থেকে প্রফেসররা তাদের রিসার্চ ফান্ডের জন্য অ্যাপ্লাই করে। তারা একটা নির্দিষ্ট লেভেল পার হওয়ার পর তারা রিসার্চ গ্র্যান্টটা পায়। তো যেই ফান্ডিং অর্গানাইজেশনগুলো ফান্ড দিচ্ছে, তারা কিন্তু প্রফেসরদের ফান্ড কতদিনের জন্য দিচ্ছে, কোন প্রজেক্টের জন্য দিচ্ছে, একদম ডিটেইলে কিন্তু লিখে রাখায়। তো আমরা কি করি, আমরা ডিফারেন্ট ওয়েতে যাই। আমরা ইউনিভার্সিটি ঢুকি, ইউনিভার্সিটির প্রফেসরকে চেক করি, তারপরে সে প্রফেসরের ফান্ড আছে কিনা তাকে মেইল দিই। অ্যাপ্রোচটা ডিফারেন্ট হওয়া উচিত। আমি ফান্ডিং অর্গানাইজেশনগুলোর ওয়েবসাইটগুলোতে যাব, ফান্ডিং অর্গানাইজেশন ওয়েবসাইট থেকে আমি চেক করব কারেন্ট কোন কোন এলাকাতে, মানে এই স্টেটে হয়তো এই ইউনিভার্সিটিতে এই প্রফেসরের কাছে এই ফান্ড আছে, ওই ফান্ড কারেন্ট ফান্ড আছে, হয়তো নেক্সট 3-4 বছরের মতো ফান্ড চলতেছে, তাহলে সে ইজিলি আমাকে নিতে পারবে। সো ফান্ড নিয়ে আমার কোনো টেনশন করতে হচ্ছে না। আমি কিন্তু এক লেভেল অফ ফিল্টার করে ফেলতেছি। বা আমি হয়তো নিউ ইয়র্ক এলাকাতে যেতে চাই, নিউ ইয়র্কের মধ্যে আমি তাহলে ফিল্টার করে বের করে ফেললাম যে এনএসএফ কি কি ফান্ড দিয়েছে। বা নিউ ইয়র্কে আমি এই ইউনিভার্সিটি যেতে চাই, ওখান থেকে কিন্তু ইউনিভার্সিটিও ফিল্টার করে বের করে ফেলা যায়। ওই এক একটা ওয়েবসাইটের পোর্টাল এক এক রকম, মানে অর্গানাইজেশনগুলোর, তবে একটু মোটামুটি খুঁজলেই কিন্তু পাওয়া যায়। তো খুঁজে একটা সুন্দর আমি লিস্টের মতো বানাবো, তারপরে দেখবো যে ওই প্রজেক্টটা কি নিয়ে। তো ওখানে যেহেতু ওই প্রজেক্টটা থেকে ফান্ডেড, আমি কিন্তু প্রজেক্টের কনটেক্সটটা পেয়ে যাচ্ছি যে এই প্রফেসর নিশ্চয়ই এই রিলেটেড চিন্তা ভাবনা করছে। তখন কিন্তু আমি খুব সুন্দর করে পার্সোনালাইজ মেইলটাও লিখতে পারছি যে আচ্ছা, আমার কাজটা এরকম, আপনার প্রজেক্টটা যেহেতু এরকম, আমরা এইভাবে কোলাবোরেট করব। সো এইভাবে হচ্ছে ফান্ডিং এর লিস্টটা তৈরি করা উচিত। ইউরোপের জন্য যেটা হচ্ছে যে ইউরোপে প্রজেক্টগুলো ইউরোপিয়ান ইউনিয়ন একসাথে কোলাবোরেশন করে মোটামুটি ইউরোপিয়ান কান্ট্রিগুলো। তো ওইরকম কিছু কিছু ওয়েবসাইট আছে, খুঁজে বের করতে হবে। আজকাল তো চ্যাট জিপিটি দিয়ে ওয়েব সার্চ এনেবল করে সার্চ দিলেও হয়। ইউরোপের ক্ষেত্রে আসলে প্রফেসরকে মেইল করলে ওদের নির্দিষ্ট পোর্টাল থাকে, পোর্টালগুলোতে অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে পিএইচডিতে ওরা ইন্টারভিউ নেয় বা একটা গ্রুপ সিলেকশন করে তারপরে ইন্টারভিউতে কল করে। সো ওই প্রোগ্রামের জন্য স্পেসিফিক যে রিকোয়ারমেন্ট, যদি বলে প্রফেসরকে মেইল দাও, তাহলে প্রফেসরকে মেইল করতে হবে, অথবা হচ্ছে নির্দিষ্ট পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। আবার হতে পারে যে আমি পোর্টালে অ্যাপ্লাই করছি, সাথে আমি একটু প্রফেসরকে মেইল দিয়ে রাখলাম যে আপনার এখানে অ্যাপ্লাই করতেছি, আমাকে কি মনে হয় আপনার, বা এরকম টাইপের যে আমার কাজ তো আপনার সাথে যাচ্ছে মনে হচ্ছে, আমার ব্যাপারে আপনার কি মনে হয়। তো প্রফেসর কিন্তু রিপ্লাই দেয় যে হ্যাঁ আসলে তো তোমার সাথে কাজ যাচ্ছে, ঠিক আছে অ্যাপ্লাই করো, দেখা হবে ইনশাল্লাহ, এরকম টাইপের কিন্তু রিপ্লাই দেয়। তো ওইভাবে যদি একটু আগে থেকে একটু টাচ দিয়ে রাখা যায় আর কি। প্রফেসরকে অ্যাপ্রোচ করা অনেক সময় কঠিন মনে হয়। এএম গ্লোবাল পাথওয়েজ এই ক্ষেত্রে আপনাকে দিতে পারে সঠিক গাইডেন্স, ইমেল স্ট্র্যাটেজি এবং কমিউনিকেশনের উপর। আপনার অ্যাপ্রোচ নিয়ে একটা বড় পার্থক্য তৈরি করুন এএম গ্লোবাল পাথওয়েজ এর মাধ্যমে। আচ্ছা ভাই, কোল্ড ইমেল নিয়ে অনেকেই শুনে, তো এটা আসলে কতটা ইফেক্টিভ? কোল্ড ইমেইল তো আসলে আমরা সেলসে ব্যবহার করি, মানে হট লিডস, কোল্ড লিড এরকম টাইপের হয়। হট লিড হচ্ছে কোন একটা প্রোডাক্ট আমি বিক্রি করবো, সো প্রোডাক্ট বিক্রি করার জন্য হচ্ছে কাস্টমার প্রোডাক্টটা কেনার জন্য রাজি আছে, সো এটা হচ্ছে হট লিড, যে আমি তখন যে কনভার্ট হবে আর কি। আর কোল্ড লিড হচ্ছে যে ওই মানুষটাকে আমি চিনি না, জানি না, ও ওটার কাস্টমারও না, ওকে কনভার্ট করা। সো প্রফেসর আউটরিচের ক্ষেত্রে কোল্ড ইমেলটা হচ্ছে এরকম যে আমি র্যান্ডম মেইল করে যাচ্ছি প্রফেসরদেরকে, এবং তাদেরকে রাজি করাচ্ছি যে আপনি কি আমার সাথে ইন্টারেস্টেড কিনা, এরকম টাইপের। তো আমি বলবো যে আসলে ওই কোল্ড অ্যাপ্রোচে যাওয়াটা অনেক বেশি বাজে অ্যাপ্রোচ হবে, কারণ ওই তো এর আগে বললাম যে র্যান্ডম আমি যদি পাঠাই, আমার অনেক এনার্জি টাইম নষ্ট হচ্ছে। প্রফেসর হয়তো ফান্ডই নাই, সে হয়তো টেনিয়র ট্র্যাক প্রফেসরই না, বা তার হয়তো মানে এখন সুপারভাইজ করার মতো ক্যাপাবিলিটি নাই, তার কাছে রিপ্লাই দিলে সে কি রিপ্লাই দেবে। সো এইসব ক্ষেত্রে কিছু কিছু ভালো প্রফেসর রিপ্লাই দেয় যে আমি এখন নিতে পারতেছি না, বা আমি নিব না, বা আমার যোগ্যতা নাই। আর কিছু কিছু মানুষজন বলে রিপ্লাই দেয় না। সো ওটাতে কিন্তু দুই সাইডের এনার্জি নষ্ট হচ্ছে এবং একটা স্প্যামিং এর মতো একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তো এরকম না করে ওই যে অ্যাপ্রোচটা বললাম, যে একটু রিসার্চ করে, এই পুরো জার্নিতে পুরো জিনিসটাই হচ্ছে এরকম যে আমি রিসার্চ করতে যাচ্ছি, আমি একজন রিসার্চার, আমার কাজকর্মের মধ্যে যেন ওই রিসার্চ অ্যাপ্রোচটা আসে, আমি যেন একজন রিসার্চারের মতো করে সব স্টেপগুলোতে চিন্তা করি, এটা মাথায় রাখতে হবে। ইমেল স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, তো ইমেল স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত? আচ্ছা হ্যাঁ, ইমেল স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট, এবং অধিকাংশ মানুষজন যেটা করে যে চ্যাট জিপিটি দিয়ে মেল লেখায়। তো চ্যাট জিপিটি খুব জেনেরিক মেল লেখে, চ্যাট জিপিটি ওইভাবে মেল লিখতে পারে না। আমি এটার জন্য সাজেস্ট করব, নিচে হয়তো একটা লিঙ্ক দিয়ে দেওয়া যাবে, সেটা হচ্ছে যে হাউ নট টু রাইট টু ইউর প্রসপেক্টিভ সুপারভাইজার, এরকম টাইপের কিছু টিচারদের কিছু লেখা ব্লগ আছে, তাদের ব্লগগুলো পড়ে তাদের ব্লগের মেলগুলো লেখা। তো কিছু কিছু ভুল জিনিস আছে, যেমন হচ্ছে টু মাচ ইনফরমেশন আমরা দিয়ে ফেলি। তো টু মাচ ইনফরমেশন ওভাবে দেওয়া উচিত না, যে আমি অমুক, আমি এই জায়গাতে ব্যাচেলার করেছি, এই জায়গাতে মাস্টার্স করেছি, আমার সিজিপিএ এত, এসব জেনে তো মানে মেইলে জেনে তো লাভ নাই। সো জিনিসটা এরকম হওয়া উচিত যে ডিয়ার ডক্টর অমুক, আপনার কাজ আমি এই জায়গাতে দেখেছি, আমার কাজ আপনার এইটার সাথে
কানেক্ট হয়, অথবা আপনার এই পেপারটা আমি এই জায়গায় দেখেছি, অথবা আপনার কনফারেন্সে আমি আপনার এই টকটা দেখেছি, আপনার কাজের সাথে আমার কাজ এইভাবে এইভাবে অ্যালাইন হয়, আমি এই নিয়ে কাজ করি, আপনি কি একজন স্টুডেন্ট এই বছরের জন্য নিতে আগ্রহী? তাহলে আমরা কাজ করতে পারি। অ্যাটাচমেন্টের সাথে আমি আমার সিভি সার্টিফিকেট সবকিছু দিয়ে দিলাম, আপনি জানাবেন। সো উনি যদি ইন্টারেস্টেড হয় উনি কিন্তু রিপ্লাই দিবে, এবং ইন্টারেস্টেড না হলে উনি রিপ্লাই দিবে না। তো এটারই বিভিন্ন ভেরিয়েন্ট আছে, কেউ হয়তো একটু ডিটেইল লেখে, একটু ডিফারেন্ট ভাবে লেখে, বা পেপারের সর্বোচ্চ পেপারগুলো নিয়ে 2-3 লাইন লেখা যেতে পারে যে আমি এই পেপারে এই কাজ করেছি, আপনার সাথে এটা 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 এভাবে কানেক্ট হয়, বা আপনার এই পেপারের সাথে এটা কানেক্ট হয়, এই পেপারের সাথে এটা কানেক্ট হয়, এইভাবে আর কি। সো খুবই কনসাইজ করে লিখতে হয়, এবং মানে কারো কিন্তু সময় নেই একটা 10 পাতার মতো মেইল বা এত বড় মেইল পড়ার। আর মেইলের টাইটেল সুন্দর হতে হবে। কিছু কিছু প্রফেসর বলেই দেয় যে আমার মেইলে এই টাইটেল লিখতে হবে, কারণ ওদের ইমেল অটোমেশন করা থাকে, ওদের স্পেসিফিক ফোল্ডারের মধ্যে যায়। তো উল্টাপাল্টা যদি ডিফারেন্ট টাইটেল দিই তাহলে কিন্তু ওটা হারায় যাবে। অনেক ক্ষেত্রে মেইল যেসব থাকে ওই মেইলটার হয়তো আলাদা একটা মেইল বানানো থাকে, ওটার অ্যাক্সেস থাকে হয়তো অন্য কোনো একটা আর এর কাছে বা কোনো একটা স্টুডেন্টের কাছে। ওই স্টুডেন্ট ওগুলো প্রসেস করে সিলেক্টিভ স্টুডেন্টদেরকে হচ্ছে প্রফেসরের কাছে ফরওয়ার্ড করে। সো ওটাও কিন্তু মাথায় রাখতে হবে যে ওই প্রফেসর কিভাবে চাচ্ছে সেটা মাথায় রেখে আমাকে ওই অ্যাপ্লিকেশনটা করা উচিত। আর হলো ইমেলে পার্সোনালাইজেশনটা সবসময় মাথায় রাখা উচিত, দিয়ে আর কি হচ্ছে মেইলটা পাঠানো উচিত। আর কিছু কিছু জিনিসের টাইটেল অনেক ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে যে আমি হয়তো আমার একটা খুব টপ নচ কনফারেন্স একটা পেপার আছে, এটা আমি কয়েকজনের থেকে দেখেছি যে সে হয়তো, যেমন আমাদের কম্পিউটার সায়েন্সের সিভিপিআর, নিউর আইপিএস, আইসিএমএল, এরকম এরকম ভালো ভালো অনেক কনফারেন্স আছে, এসিএমসিএইচআই। সো এসবে কি হয়, কেউ যদি লিখে যে মানে আমাকে তো স্ট্যান্ড আউট করতে হবে, তো ওনার ইনবক্স ভর্তি হয়তো মেইল, উনি কোন মেইলের দিকে তাকাবেন? তো যদি টাইটেলটা একটু মজাদার হয় তাহলে অনেক ক্ষেত্রে মানুষ ক্লিক করে দেখে। তো যারা এর একটু বোল্ড অ্যাপ্রোচ, যদি এরকম বোল্ড প্রোফাইল থাকে তাহলে করা যেতে পারে যে এরকম ইমেলের টাইটেল হচ্ছে এসিএমসিএইচআই পেপার অ্যাওয়ার্ডি ওয়ান্টস টু জয়েন ইউর ল্যাব, বিকজ ওর একটা এসিএমসিএইচআই পেপার ওই অ্যাওয়ার্ড পাইছে আর কি, জি। মানে ওর বেস্ট পেপার অ্যাওয়ার্ড আছে। সো টাইটেলটা ওভাবে কিন্তু লেখা যায়, একটু রিস্কি, তবে এগুলো অনেক ক্ষেত্রে কাজ করে, বিকজ ওই কনফারেন্স গুলো খুবই মারাত্মক কনফারেন্স, মানে প্রফেসররা চায় ভালো স্টুডেন্ট। সো যদি ওরকম ভালো প্রোফাইল থাকে সেক্ষেত্রে এরকম বোল্ড টাইটেল দেওয়া যায়, কিন্তু এগুলো মানে লোকাল বাংলাদেশি কাজকর্ম বা এরকম হলে হবে না, খুবই ইন্টারন্যাশনাল, মানে আসলেই খুবই রিনাউন্ড প্রোফাইল হতে হবে, যে ও হয়তো ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন বা এরকম টাইপের। তো ওই সব ক্ষেত্রে ওই ধরনের মানে একটু বোল্ড টাইটেল করা সম্ভব। আর তা বাদে হচ্ছে একটু যদি জেনেরিক একটা অ্যাঙ্গেল দিয়ে মানে যেন মানে জেনেরিক থেকে নিজেকে আলাদা করা যায়, যে যেন ওনার ইনবক্সে হয়তো 100 মেইল আনরিড হয়ে আছে, আমার মেইলটা যেন রিড হয়, এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে প্রফেসররা আসলে কোন সময়ে তার ল্যাবে বসে এটা খুঁজে বের করা, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের ইউএসএ তে কি হয় কালচার, সব প্রফেসর কিন্তু প্রতিদিন সব মানে ল্যাবে যায় না বা ইউনিভার্সিটিতে যায় না বা তার নিজের রুমে যায় না। তো ইউএসএ একটা কালচার হচ্ছে প্রফেসরদেরকে ক্লাসরুমের বাইরে স্টুডেন্টদেরকে জন্য অ্যাভেলেবল থাকতে হয়। হয়তো ফর এক্সাম্পল বুধবার আর হচ্ছে সোমবার বিকাল 3টা থেকে বিকাল 4টা ওই প্রফেসরটা অ্যাভেলেবল থাকে। তো ওটা কিন্তু ওনার ওয়েবসাইটে উনি লিখে রাখে যে আমি তোমাদের যে কোনো ইয়ার জন্য কোর্স রিলেটেড সমস্যার জন্য এই টাইমে অ্যাভেলেবল থাকি। তো ওনার ওই টাইমটা আসলে টেকনিক্যালি ফ্রি টাইম, কারণ সব স্টুডেন্টরা তো যায় না। তো ওই টাইমটা ফাঁকা থাকে, ওই টাইম কিন্তু উনি মেল টেল পড়ে এরকম করে। সো ওটা কিন্তু মাথায় রাখা যায়, বা ওটা কিন্তু খুঁজে যদি দেখা যায় যে এই প্রফেসর আসলে কোন টাইমে অ্যাভেলেবল থাকে, তার সাথে টাইম মিলাই আমি যদি মেল শিডিউলার দিয়ে তাকে মেল করতে পারি, এটা একটা। আর একটা হচ্ছে ইউএস কালচারে ইউজুয়ালি অফিস শুরু হয় কখন, 9টা-10টার দিকে, সকাল 9টা-10টায়, কেউ 9টায় আসে, 10টায় আসে। সবার আগে কিন্তু মানুষ মেইল বক্সটা খুলবে, মেইলে এসে লগ ইন করে মেইলটা চেক করে 5-10 মিনিটের জন্য। তো ওই সময় যদি একটা মেইল পপ ইন করানো যায়, যে বাংলাদেশ টাইম ইউজুয়ালি হয় রাত্রি 7টা বা 8টা, তাহলে আমেরিকার টাইম হয় সকাল 10টা, তো আমি ওই টাইমে যদি মেইল করতে পারি বা মেইল শিডিউল করে রাখতে পারি যে প্রফেসর মানে সবার আগে অফিসে ঢুকে আমার মেইলটা সবার আগে চোখে পড়বে, তখন কিন্তু মেইল মানে ওপেন রেট হওয়ার চান্স বেড়ে যায়। তো ওই জিনিসগুলো যদি একটু ইঞ্জিনিয়ারিং করে একটু মাথায় রেখে যদি মেইল করা যায় তাহলে অনেক ক্ষেত্রে মানে মেইলের আশা রিপ্লাই পাওয়ার প্রবাবিলিটি বাড়ে। যদি খুব ভালো মানে কাজের মিল থাকে তাহলে ইউজুয়ালি প্রফেসররা যদি নিতে চায় রিপ্লাই করে। আর মানে জেনেরিক মানে কাজ না মিললে জেনেরিক মেইল করে আসলে খুব একটা রেসপন্স পাওয়া যায় না। কিছু কিছু মানুষ ভালো, ওরা রিপ্লাই দেয়, ইভেন এইভাবে রিপ্লাই দেয় যে তোমার সাথে তো কাজ মিল না, তুমি মেইল দিছো কেন। অনেকে আবার ওপেন যে আচ্ছা ঠিক আছে আমি স্টুডেন্ট নিব। তো মানে একটু হিসাব করে চিন্তা ভাবনা করে একটু অ্যাঙ্গেল দিয়ে আর কি ট্রাই আউট করে মেইল করা উচিত। আচ্ছা, সাবজেক্ট লাইন কতটা ইম্পর্টেন্ট? আচ্ছা, সাবজেক্ট লাইন নিয়ে তো আমি একটু আগে এক্সাম্পল দিয়ে বলছিলাম যে সাবজেক্ট লাইনটা খুব সুন্দর করে চুজ করা উচিত। জেনেরিক কোনো সাবজেক্ট লাইন চুজ করবো না, অনেক লং কোনো সাবজেক্ট লাইন চুজ করবো না। সাবজেক্ট লাইন 3 থেকে 4 ওয়ার্ডে রাখবো, এবং যদি প্রফেসরের রিকোয়ারমেন্টে বলাই থাকে যে এই সাবজেক্ট লাইন ব্যবহার করো তাহলে ওটা ব্যবহার করতে হবে, যেন কোনো ফোল্ডার মিস না হয়ে যায়। অথবা হচ্ছে
একটু ঠান্ডা মাথায় চিন্তা করে একটা সুন্দর সাবজেক্ট লাইন লিখবো যেটা আর কি স্ট্যান্ড আউট করে। ভাই এক্ষেত্রে প্রশ্ন আসে, রিপ্লাই না পেলে কি করা উচিত? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। রিপ্লাই না পেলে, এক হচ্ছে প্রফেসর ইন্টারেস্টেডই না, তো আসলে ওনাকে 5টা যদি অটো রিপ্লাই দেওয়া যায় বা 5টা যদি নতুন মেইলও করা যায়, উনি হয়তো রিপ্লাই করবে না, এরকম একটা। জি। কিছু কিছু ক্ষেত্রে হয় কি, আসলে কিছু কিছু প্রফেসর মানে ইমেল মিস করে যায়। সো আমি নিজে এরকম হয়েছে যে একটা প্রফেসরকে মেইল করছি, উনি রিপ্লাই দেয় নাই, কিন্তু উনি ওনাকে পরে 7 দিন পরে আরেকটা থ্রেড দিয়ে একটা নতুন মেইল পাঠাইছি, উনি কিন্তু রিপ্লাই করছে। আচ্ছা। আবার হচ্ছে হয়তো মানে ইমেলটা ডিফারেন্ট ভাবে লিখেছি, এরকম এর জন্য হতে পারে, বা হয়তো উনি ফাঁকা ছিল বা কোনো কারণে হয়তো চোখে পড়ছে, আগেরটা মিস করে গেছে। তো 2-3 বার হয়তো ট্রাই আউট করে দেখা যেতে পারে একটা নির্দিষ্ট টাইমের পরে, বা একটু রিপ্লাই দিয়ে দেখা যেতে পারে যে আমি তো মানে খুবই ভালো প্রোফাইল, খুবই মিলছে, কিন্তু তাও উনি রিপ্লাই করছে না। তো হয়তো 7 দিন পরে ওই মেইলের থ্রে দিয়ে একটা রিপ্লাই পাঠালাম যে আমি তো হচ্ছে ইন্টারেস্টেড ছিলাম, তো আপনি মনে হয় কোনো কারণে মেইলটা মিস করে গেছেন, যদি একটু সুযোগ থাকতো জানালে ভালো হতো, একটু মানে সুইট রিমাইন্ডার মতো করে একটা যদি মেইল দেওয়া যায় আর কি। আচ্ছা, এটা একটা। আর হচ্ছে আসলে রিপ্লাই না পেলে না মানে কিছু করার নাই আসলে, মানে ওটা তো ওনাদের কাছে পাওয়ার। আর অনেকে আসলে দেখে ইচ্ছা করে ইগনোর করে চলে যায়, ইগনোর করে চলে যায় বলতে ব্যস্ত থাকে, কারো ওই ধরনের রিপ্লাই দেওয়ার মতো তো টাইম নাই যে বসে 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 সব স্টুডেন্ট রিপ্লাই দিবে। হুম হুম। তো এটা তো একটু ট্রাই করে দেখা যাইতে পারে, কিন্তু মানে খুব বেশি না, খুব কম না, 2-1 বার হয়তো ট্রাই করে দেখা যেতে পারে একটা টাইমের পরে আর কি। জি। ভাই কোন ধরনের ইমেল গুলো সবচেয়ে বেশি ইগনোর হয়? জেনারিক ইমেল হলে তো অবশ্যই ইগনোর হবে, মানে এটা যে কেউ, মানে এখন যারা অ্যাপ্লাই করছে 2 দিন পরে এরাই পিএইচডি শেষ করে টিচার হবে, নিজেরাই ওই ধরনের জেনারিক মেল দেখলে রিপ্লাই দিবে না। কারণ ইউএস এর মানুষজন খুবই ব্যস্ত, পুরো পৃথিবীতে মানুষজন খুবই ব্যস্ত। সো একদম এই ধরনের জেনারিক ভুলভাল মেইল, হয়তো কাজ ভালো না, মেইলের টাইটেল ঠিক নাই, সো বা হচ্ছে আমি অ্যাটাচমেন্ট যেটা পাঠাচ্ছি, অ্যাটাচমেন্টটা হয়তো অনেক ক্ষেত্রে কি হয় যে প্রত্যেকটা ইমেলের কিন্তু সিকিউরিটি সার্ভিস থাকে, ওগুলো কিন্তু ইউনিভার্সিটির মানে অফিসিয়াল মেইল হয়। সো আউটসাইড মেইল, এগুলো তো অর্গানাইজেশন আউটসাইড মেইল, সো ওগুলো অনেক ক্ষেত্রে রিজেক্ট করে দেয়, ইনবক্স পর্যন্তই যায় না। সো অনেক ক্ষেত্রে এরকম করা যেতে পারে যে গুগল ড্রাইভে আমি মানে ফাইলটা আপলোড করে ড্রাইভ লিংক হচ্ছে এমবেড করে দিলাম ইনস্টেড অফ অ্যাটাচমেন্ট। কারণ অ্যাটাচমেন্ট কি হয়, অ্যাটাচমেন্ট বড় হয়ে গেলে মেইল কিন্তু যায় না, বা মানুষ ভাবে হয়তো কোনো স্ক্যাম, মানে অটোমেটিক্যালি হচ্ছে কিন্তু ওগুলো রিজেকশন লিস্টে চলে যায়। সো একটু প্রপারলি কিন্তু হচ্ছে এগুলো মাথায় রেখে একটু সাইন্টিফিক্যালি চিন্তা করে মেইলটা পাঠানো উচিত। আচ্ছা ভাই, প্রোফাইল অনুযায়ী অ্যাপ্রোচ চেঞ্জ হয় কিনা, মানে সিজিপিএ, ব্যাকগ্রাউন্ড এগুলোর মাধ্যমে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রোফাইল অনুযায়ী অ্যাপ্রোচ চেঞ্জ হয়। যদি আমার খুব স্ট্রং প্রোফাইল হয়, যেটা আমি যেমন কনফারেন্সের জন্য বলছিলাম যে খুব বোল্ড একটা প্রোফাইল, হুম বা যদি আমার একটা কাজ আছে ওই কাজটা খুবই প্রমিনেন্ট যেটা ওর সাথে যায়, সো আমার কিন্তু রাইট আপে ওই অ্যাপ্রোচটা চেঞ্জ হবে। মানে হুম হুম। ইমেইলটা জাস্ট হচ্ছে ওই কানেকশন রিকোয়েস্টের মতো, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেওয়ার মতো আর কি। সো আচ্ছা। ডিফারেন্ট কোনোভাবে যদি ওনাকে একটু মানে ওই উনি স্কিম থ্রু করতেছে, বাট এমন কিছু পড়লো দেখে হলো, আর মজা তো ক্লিক করে দেখি, মানে ওনার ওই অ্যাটেনশনটা গ্র্যাব করা, যদি কোনোভাবে অ্যাটেনশনটা গ্র্যাব করা যায়, অ্যাপ্রোচ ট্রাই করে দেখা উচিত। ভাই ফলো আপ খুব ইম্পর্টেন্ট, তো ফলো আপের জন্য? আচ্ছা, ফলো আপ খুব ইম্পর্টেন্ট। এটা শুধু অ্যাপ্লিকেশন প্রসেসে না, হয়তো আমি অ্যাপ্লাই করলাম, প্রফেসর আমাকে ইন্টারভিউ নিতে চাইলো, বললো যে এরকম অনেকে আছে যে আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমি বসবো, তোমার সাথে আমি হয়তো 7 দিন পরে বসবো, আমি একটা কনফারেন্সে যাচ্ছি, বাট 7 দিন পরে উনি ভুলে গেছে যে কনফারেন্স মানে উনি বসতে চাইছিল। হুম তো আমাদেরকে কিন্তু মেল দিতে হবে, মেল দিয়ে দিয়ে বলতে হবে যে আপনি কিন্তু আমার ইন্টারভিউ নিতে চাইছিলেন বা আমার সাথে বসতে চাইছিলেন। হুম আচ্ছা, ভালো কথা, ইন্টারভিউ নিল, ইন্টারভিউ নিয়ে উনি বললো যে ঠিক আছে তোমার সাথে তোমাকে তোমার ব্যাপারে চিন্তা করবো, তোমাকে আমি নিবো, আমি দেখি কথাবার্তা বলে জানাবো ইউনিভার্সিটিতে। পরে কিন্তু উনি আর জানে না, বা এরকম মানে আমরা যদি আশায় আশায় বসে থাকি, দেখা যাচ্ছে উনি ভুলে গেছে। জি। তো একটা সুইট একটা স্পট থাকা উচিত যে 7 দিন বা 15 দিন পর পর আমি একটা আপডেট দিব যে আই ওয়াজ ওয়ান্ডারিং যে এখানে কি 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 অবস্থা হচ্ছে, বা আপনার এটা কি প্রোগ্রেস, আমাকে জানালে ভালো হতো। অনেক সময় অনেক প্রফেসর ডিচ করে যে প্রথমে কথা দিয়েছিল, পরে ওর মন চেঞ্জ হয়ে গেছে, অন্য একজনকে নিয়ে নেয়, তো তখন রিপ্লাই টিপ্লাই দেয় না, কিন্তু তাও একটু ট্রাই আউট করা উচিত আর কি, যে আচ্ছা ঠিক আছে যে কি অবস্থা, হুম। মানে ওইভাবে একটা সুন্দর একটা অ্যাঙ্গেল তৈরি করে আর কি। একটু এটা রিমাইন্ডার দাও। স্লাইড একটা হ্যাঁ হ্যাঁ। প্রফেশনাল রিমাইন্ডার যদি দেওয়া যায় তাহলে আচ্ছা। ভালো কাজ করে। এবং নিজের জায়গা থেকেও কিন্তু জানানো, আমি চান্স পেয়ে গেলাম, হয়তো মানে তারপরে হয়তো অফার লেটারও দিয়ে দিল, অ্যাডমিশনের জন্য হয়তো ডকুমেন্টেশন দেওয়া বাকি, বা হয়তো আমার ভার্সিটি থেকে সার্টিফিকেট তুলতে হবে, এরকম কিন্তু অনেক কাজ থাকে। সব হয়তো আমি বললাম যে আপনাকে আমি 7 দিন বা 10 দিন পর দিব, কিন্তু তারপরেও দেখা যায় যে ওই প্রসেসে আমরা কমিউনিকেট করতেছি না। এখানে কমিউনিকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট প্লে করে আর কি। হুম সো আমি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি, আমি অ্যাপ্লাই এটা একটা মেল দিয়ে দিলাম যে আজকে আমি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছি, সার্টিফিকেট পাইতে 7 দিন সময় লাগবে, আমি বলছি যে আমি অ্যাপ্লাই করে রেখেছি কিন্তু 7 দিন সময় লাগতেছে। আবার হচ্ছে সার্টিফিকেট তুললাম, তুলে আমি সার্টিফিকেট মেল করে দিলাম, আবার মেল দিলাম যে ঠিক আছে আমি কিন্তু পাইছি। এটা প্রমাণ করে যে ঠিক আছে আমি কেয়ার করি, বা আমি হচ্ছে ওনার সাথে আপডেট রাখতেছি, এই কালচারটা খুবই ইম্পর্টেন্ট।
এটা শুধু এখন না, মানে পরে যখন সুপারভাইজারের সাথে কাজ হবে তখনও কিন্তু ইম্পর্টেন্ট। এরকম অনেক ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা যাওয়ার পর নিজের মতো কাজ করে থাকে, প্রফেসরকে ওভাবে প্রপারলি আপডেট করে না। হুট করে প্রফেসর এসে বলে, "এই তুমি তো কিছু করোনি, কিছু না, তোমার কোনো আপডেট নাই, কিছু নাই, তোমাকে এখন ডিগ্রি দেবো না, আটকে রেখে দেবো।" তো আপডেট করে রাখা, কমিউনিকেশন ওই লুপে রাখা খুব ইম্পর্টেন্ট। যাই করতেছি মানে বিরক্ত করার মতো করে হলে একটু ছোট করে যে আমি এই করছি, এই করছি, সেই করছি, এটাতে মানে সে বুঝে যে সে এটা করতেছে এবং মানে একটা কমিউনিকেশনের মধ্যে থাকে। এটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে হোক, মানে লোকাল আমরা বাংলাদেশের যে প্রফেসরগুলোর সাথে কাজ করি তাও কিন্তু করি, ঘুরে ফিরে এক বছর কোনো দেখা যায় কমিউনিকেশন থাকে না। ফোর্থ একদম লাস্ট পরীক্ষার আগের দিন স্যার আমার ডিসার্টেশনটা সই করে দিতে হবে, জানাতে হবে না। তো ওই ওই কালচারটা যেন না হয়, আমরা একটু যেন কমিউনিকেশনের মধ্যে থাকে, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, ইন্টারভিউ ফেজে আসে নতুন চ্যালেঞ্জ, তো ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত? এটা খুবই গুড কোশ্চেন। ইন্টারভিউর জন্য আসলে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ফলো করা উচিত। ইউজুয়ালি ইউরোপ টাইপের জায়গাতে ইন্টারভিউর জন্য ওরা এক্সপেক্ট করে একটা স্লাইড বানানো উচিত। প্রফেসর যদি ইন্টারভিউতে কল করে বা বলে যে তোমার সাথে মিটিং করব, ওনাকে চাইলে জিজ্ঞাসা করা যেতে পারে যে আমি একটা স্লাইড বানাবো চিন্তা করতেছিলাম, তো আমি কি একটা স্লাইড বানাই ফেলবো কিনা। তো এটা একটা। আর একটা হচ্ছে জিজ্ঞাসা না করলেও হয়, ইউজুয়ালি একটা কনভেনশনই হচ্ছে যে প্রফেসর ইন্টারভিউ যেটা হয় যে প্রফেসর একটা ইন্টারভিউ সেশন আসলে কিরকম হয়, প্রফেসর আসার পরে আইদার উনি কথা বলা শুরু করে যে আমি অমুক, আমাদের ল্যাব অমুক, আমরা এটা এটা নিয়ে কাজ করতেছি। সো উনি যখন কথা বলবে তখন নিজের কোনো কথা বলা যাবে না বা কোনো ইন্টারাপ্ট করা যাবে না, পুরো কথাটা শুনতে হবে। তারপরে উনি বলবে যে তোমার কোনো প্রশ্ন আছে কিনা বলো, তখন উনি প্রশ্ন করতে দিবে। আর বাকি টাইম হচ্ছে উনি বলবে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ, বা ওনার কিছু হয়তো প্রশ্ন থাকবে। তো অনেক ক্ষেত্রে কি হয় যে নিজের কাজগুলোকে সুন্দর করে প্রকাশ করার জন্য একটা স্লাইড বানায় ফেললে ভালো হয়। সো একটা স্লাইড বানানো উচিত একটা শুরুতেই, মানে এটা হচ্ছে ইন্টারভিউ ফেজের জন্য। যেই স্লাইডে হচ্ছে আমি কি কি কাজ করেছি, আমার রিসার্চ ওয়ার্ক, আমার এই কাজ সেই কাজ, সুন্দর করে কিছু ছবি টবি দিয়ে 8-10 পেজে 15 পেজের মধ্যে, যেন আমি নট লাইকলি যে এটা একটা 30 পেজ বা 60 পেজের স্লাইড হবে, আমি স্লাইড রিডিং পড়বো। আমাদের তো স্লাইড রিডিং পড়ার কালচার, সো ওই কালচারে যাওয়া যাবে না। ওটা হচ্ছে নিজেকে পোর্ট্রে করা একটা টুল হিসেবে। আমি যদি স্লাইড ছাড়া নিজে বেটার মানে কমিউনিকেট করে যদি বেটার উত্তর দিতে পারি, তাহলে স্লাইড ছাড়াও হয়তো ঠিক আছে। ইউএস এর জন্য সবাই যে স্লাইড এক্সপেক্ট করে তা না। অনেক ক্ষেত্রে অনেকে বলে যে না না স্লাইড লাগবে না, তুমি আমার উত্তরটা দাও তাহলে হবে। অনেক জায়গাতে বলে যে তুমি প্রেজেন্ট করো, তো এইটা আগে থেকে বলে দেয়, অনেক প্রফেসর বলেই দেয়। সো মোটামুটি এটা স্লাইডের মধ্যে কিছু বানাইলে বেটার। এমন যেন না হয় যে জোর করে আমি স্লাইডটা দেখাবোই, হ্যাঁ যে আমি স্লাইড বানাইছি এখন আপনাকে দেখতেই হবে, এরকম টাইপের। ওইরকম যেন না হয়, ওটা বুঝতে হবে যে আসলে ওই ইন্টারভিউতে উনি আসলে কোন ফ্লোতে যাচ্ছে, সেই জায়গাতে যে হয়তো মানে, এবং স্লাইডটা এরকম যে হয়তো আমার 15 পেজের স্লাইড আছে, আমি হয়তো একটা কথা বলছি, জাম্প করে আমি হয়তো 8 নম্বর পেজে চলে গেলাম, 8 নম্বর পেজ দেখালাম, তারপরে 10 দেখায় হয়তো আমার বোঝানো শেষ, আমি বের হয়ে চলে আসলাম। তো তাহলে এক নম্বর হচ্ছে যে ইন্টারভিউতে আমি আমার এন্ড থেকে আমার নিজেকে যত সুন্দর করে প্রেজেন্ট করতে পারি। ইটস অল অ্যাবাউট সেলিং ইয়োরসেলফ ইন্টারভিউতে। কারণ হচ্ছে এন্ড অফ দ্য ডে প্রফেসর তোমাকে দরকার, তোমাকেও তোমার প্রফেসরকে দরকার। প্রফেসর তোমাকে ওইভাবেই খুঁজতেছে বিকজ ওরা একটা স্টুডেন্টকে নিয়ে কাজগুলো করাইতে হবে। তো এবং ইন্টারভিউ মানে হচ্ছে দুইজন মানুষের কিন্তু হচ্ছে আইডিয়াস আদান প্রদানের একটা জায়গা, তাই না? সো উনি কিন্তু ওনার প্রজেক্ট সম্পর্কে বলবে, ওনার প্রজেক্টের গোল, ওনার এক্সপেকটেশন, রিকোয়ারমেন্ট সবকিছু বলবে, এবং তোমার থেকে তোমার উত্তরগুলো উনি এক্সপেক্ট করবে। সো এখানে ইন্টারভিউ বা এই ধরনের সেকশনের কয়েকটা ভাগ আছে। একটা তো হচ্ছে ওনারটা উনি ওনার সাইড থেকে যেরকম করে বলছে বলুক। আর ইউজুয়ালি কয়েকটা কোশ্চেন করে যে হোয়াই দিস প্রোগ্রাম, কেন তুমি এই প্রোগ্রামে অ্যাপ্লাই করতেছো, হোয়াই পিএইচডি, কেন তুমি পিএইচডিতে অ্যাপ্লাই করতেছো। 3 নম্বর হচ্ছে যে এই প্রোগ্রামে আমাদের এই রিকোয়ারমেন্ট, তুমি এই রিকোয়ারমেন্টগুলোর সাথে এভাবে টিক চিহ্ন যায় কিনা, বা উনি টেকনিক্যাল কিছু কোশ্চেন করতে পারে যে বলো তো এটা কিরকম। ইউজুয়ালি টেকনিক্যাল কোশ্চেন সবাই করে না, কিছু চাইনিজ প্রফেসররা করে যে বলো তো মেশিন লার্নিং এর এই মডেলটা কি বা এরকম কি। তো আগে বিরক্ত হইতাম যে উনি জাজ করার জন্য এরকম কেন করতেছে। তো অনেকে করে, তবে ওটাও খুব সুন্দর করে উত্তর দেওয়া যায়। অনেক ক্ষেত্রে ভুলে গেলে মানে নিজের কাজ থেকেই প্রশ্ন করে যে তুমি যে এই কাজটা করছো, এই কাজটা এভাবে কিভাবে করছো। তো এইটা নিজেকে খুব মানে প্রিপেয়ার্ড থাকা উচিত যে আমি যে কাজগুলো করছি সেখানে আমি কি করছি, কিভাবে করছি, কেন করছি, কিভাবে আপনার সাথে অ্যালাইন্ড হয়, কেন আসলেই পিএইচডি করতে চাই, একটা সুন্দর অ্যান্সার দেওয়া। আচ্ছা, এটা গেল এই সেকশন। এরপর বলবে তোমার কোনো প্রশ্ন আছে কিনা। আমাদের দেশের মানুষজন আমরা স্যারদেরকে খুব ভয় পাই, দেখা যায় না স্যার কোনো প্রশ্ন নাই। এটা কিন্তু আসলে অ্যাপ্রোচ হওয়া উচিত না। এটা হওয়া উচিত এরকম যে অবশ্যই প্রশ্ন থাকা উচিত, কারণ আমি যদি কোনো প্রশ্ন না করি তার মানে মিন করে যে আসলে আই ডোন্ট কেয়ার, মানে আমি জাস্ট র্যান্ডম হয়তো ট্রাই আউট করতেছি। কিন্তু আমার যদি খুব সুন্দর স্পেসিফিক কিছু প্রশ্ন থাকে তাহলে কিন্তু প্রফেসর বুঝবে যে ও এটা নিয়ে কেয়ার করে পড়াশোনা করে আসছে, খুব সুন্দর প্রশ্ন
তো এছাড়াও কিছু জেনেরিক প্রশ্ন আছে, যে প্রশ্নগুলোর ব্যাপারে কিন্তু ছাত্রদের সচেতন থাকা উচিত। একটা হচ্ছে যে যে আমার স্টাইপেন্ড কত হবে, ইউজুয়ালি ওইভাবে স্টাইপেন্ড কত হবে জিজ্ঞাসা করা উচিত না। এভাবে যে আসলে এই শহরে তো আমি দেখলাম হাউজিং কস্টটা বেশি, তো আসলে আমি যদি তুমি আমাকে আইডিয়া দিতে স্টাইপেন্ড কত হবে, এটা আমার প্রথম প্রশ্ন, এটা হওয়া উচিত না। এর এর বাদে হয়তো এটা হতে পারে যে তোমার আমার কাছে রিসার্চের এক্সপেকটেশন কি হতে পারে, যে বছরে কতগুলো করে পেপার করব বা এরকম কোনো টার্গেট কিনা, বা তোমার ল্যাবের প্র্যাকটিসটা কিরকম, ল্যাবে কোনো আরো ল্যাব মেম্বার আছে কিনা, ল্যাবে কোনো পোস্ট ডক আছে কিনা, বা কিভাবে তোমার ল্যাবে কাজগুলো হচ্ছে, কারেন্টলি আপনারা কোন দিকে কোন ডিরেকশনে রিসার্চ চিন্তা করতেছেন। মানে একটা পডকাস্টের মতো আর কি প্রশ্ন করাই যেতে পারে। বিকজ বাংলাদেশের প্রফেসরদেরকে আমরা অনেক ভয় পাই, কিন্তু বিদেশের প্রফেসররা কিন্তু বন্ধুর মতোই, মানে ওই অ্যাপ্রোচেই চিন্তা করা, বেয়াদবি করবো না কিন্তু মানে প্রশ্ন সুন্দর করে করা উচিত। আর হচ্ছে যে মাঝে এই যে ফিলার কোশ্চেনগুলো দিয়ে দেওয়া নিজস্ব, যে আমি যদি মাস্টার্স প্রোগ্রাম হয়, যে বা মাস্টার্স প্রোগ্রাম না হলে পিএইচডিতে হেলথ ইন্স্যুরেন্সটা ইনক্লুডেড কিনা, অ্যাডিশনাল কোনো কস্ট আছে কিনা, এটা কিন্তু যদি জিজ্ঞাসা করা হয়ে থাকে, পরে যদি প্রফেসর টাকা না দেয়, তখন কিন্তু বলা যাবে যে প্রথমে আপনাকে কিন্তু আমি বলছিলাম, আপনি কিন্তু আমাকে বলছিলেন যে এটা দেওয়া হবে, তখন কিন্তু ওকে ধরাও যায়। এবং নিজে ক্লিয়ার হয়ে থাকা যায় যে অ্যাডিশনাল খরচের এই খরচগুলো আছে কিনা, বা এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা। এটা গেলে একটা। আর শেষে একটা খুব সুন্দর প্রশ্ন করা উচিত, এটা হচ্ছে অনেকটা ওই যে ডেটিং এর মতো, ডেটিং এ কেউ গেলে লাস্টে বলে না যে আমাকে কেমন লাগছে, সো ওভারঅল যে আমাকে আপনার কেমন লাগলো, তখন কিন্তু ওনারা খুব সুন্দর একটা উত্তর দেয় যে আচ্ছা তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার এই সাইডে এটার প্রবলেম। তো এই ফিডব্যাকটা খুব ইম্পর্টেন্ট, এটা একটা খুব সুন্দর একটা অ্যাপ্রোচ, যেখানে আর কি হচ্ছে উনি একটা ফিডব্যাক দেবে যে হ্যাঁ তোমাকে ভালোই লাগছে, তুমি তো ভালোই ফিট হও, তাহলে ঠিক আছে ট্রাই আউট করে দেখি। বা উনি বলবে তোমার তো এই সাইডের দুর্বলতা, এটা যদি ঠিক করা হয় তাহলে ভালো হতো। তো ওই ইন্টারভিউতে যদি চান্স নাও হয়, ওখান থেকে কিন্তু একটা লার্নিং পাওয়া যায় যে আচ্ছা এটা আমি নেক্সট ইন্টারভিউতে ঠিক করব। তো ওইটা ম্যাটার করে আর কি। আর ইন্টারভিউতে প্রফেসর কি মনে করতেছে, ভাইবটা কিন্তু মানে আমাকে কেমন লাগলো এ থেকে উত্তর থেকে জানা যায়। তো এইভাবে আসলে একটা ইন্টারভিউ শেষ করা উচিত। তো খুব সুন্দর সাটেল একটা ব্যালেন্স প্ল্যান দিয়ে করা উচিত। পুরো জিনিসটা আধা ঘন্টার বেশি হয় না ইন্টারভিউ গুলা। আর কিছু কিছু জায়গাতে কিছু কিছু প্রফেসর ইন্টারভিউতে আসার পরে বলে আচ্ছা ঠিক আছে তোমাকে আমার কাজগুলো বুঝাই দাও, তুমি কি কি কাজ করছো, হয়তো পেপার খুলে বের করে কাজ বুঝাইতে বলে, কোশ্চেন করতে বলে, বলে তোমার কাজ আমি সেভাবে বুঝলাম না, বা তোমার স্কিল আমি বুঝতে পারতেছি না, তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দিই, অ্যাসাইনমেন্ট দেওয়ার পর আবার হয়তো নেক্সট ইন্টারভিউতে ডাকে। এরকমও আছে, চাইনিজ প্রফেসররা একটু মানে কাজ দিয়ে কাজ করায় নিয়ে টেস্ট করে নিতে চায়। এই অ্যাপ্রোচটা কিন্তু খারাপ না, মানে প্রথমে আমার বিরক্ত লাগতো, মনে হচ্ছে এটা কি ধরনের, এখন থেকে খাটানো শুরু করছে। কিন্তু এভাবে যদি চিন্তা করা যায় যে উনি কিভাবে কাজ করে, ওনার কাজের স্টাইল সম্পর্কে কিন্তু একটা ধারণা পাওয়া যাচ্ছে। সো আমি কিন্তু সিদ্ধান্ত নিতে পারছি যে ওনার ল্যাবে আমি যাব না। সো উনি যদি খুবই প্রেশার দেয় যে না এই কাজটা 7 দিনের মধ্যে তোমাকে করে আনতে হবে, আমি যদি এই কাজটা 7 দিনের মধ্যে করতে না পারি, আমি বুঝলাম যে আমি আসলে ওনার ল্যাবে ফিউচারে যে কাজগুলো দিবে ওগুলো করার মতো যোগ্য না, সো হয়তো ওই ল্যাবটা আমার জন্য ভালো না। সো এই অ্যাপ্রোচেও কিন্তু অনেকে যায়, এটা কিন্তু খারাপ না। বা একটা পেপার পড়তে বলে যে পেপারটা পড়ে আসো, পেপার থেকে পড়া ধরবো, সো ওটা কিন্তু মানে মোটামুটি একটা ভালোই অ্যাপ্রোচ। সো ওইভাবে যদি মানে মেনটেন করা যায় তাহলে ভালো হয়। সো ওই অপরচুনিটির দিকগুলোকে খুলে রেখে ওটাকে ইউটিলাইজ করা যেতে পারে আর কি। অসংখ্য ধন্যবাদ রুহুল আমিন ভাইকে তার অসাধারণ একটি আলোচনার জন্য। আজ আমরা প্রফেসর কমিউনিকেশন থেকে অফার লেটার পুরো যাত্রাটা বুঝে নিলাম, যেখানে প্রত্যেকটা স্টেপই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এপিসোডটির সহযোগিতায় আছে এএম গ্লোবাল পাথওয়েজ। আপনারা যারা হায়ার স্টাডির পুরো জার্নিটা ইউনিভার্সিটি সিলেকশন থেকে ভিসা অ্যাপ্লিকেশন পর্যন্ত সঠিকভাবে প্ল্যান করতে চান, এএম গ্লোবাল পাথওয়েজ হতে পারে সেক্ষেত্রে একটা নির্ভরযোগ্য সহযোগী। পরবর্তী এপিসোডে আমরা আলোচনা করব ভিসা অ্যাপ্লিকেশন থেকে ক্যারিয়ার আউটকাম, যেখানে আপনার স্বপ্নটা বাস্তবে রূপ নেওয়ার আসল গল্প শুরু হয়।